আপনি আরেকবার দিবেন প্লিজ ভাইয়া। আমি আনিসুর রহমান জিন্না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্সে পড়ছি। ওয়েল, আপনার লাইফে বেশ কিছু ঘটনা ঘটেছে জি এবং কিছু ঘটনা আপনার নিজের, কিছু ঘটনা আপনার খুব পরিচিত মানুষজনের। জি তো আপনি একটা ঘটনা আমি শুনেছিলাম যে আপনাদের গ্রামে সম্ভবত, রাইট? জি। আপনার আপনার দেশের বাড়িটা কোথায় একটু বলবেন please? আমার দেশের বাসা হলো ঠাকুরগাঁও জেলা, হুম হুম। বাংলাদেশের উত্তরে বলা যায় এবং আচ্ছা। প্রত্যন্ত অঞ্চল বলা যায়, হুম হুম। মফস্বল শহর। আচ্ছা তো আমাদের বাসা শহরেই, কিন্তু আমার দাদার বাসাটা শহর থেকে একটু দূরে। আচ্ছা তো ওই জায়গাটা ঠাকুরগাঁও থেকে এমন একটা জায়গা, ব্যাকওয়ার্ড জায়গা, যে বাস বা অন্য কোনো যানবাহন সেরকম চলাচল করে না, খুব কম। তার মধ্যে কিছু দূর যেতে হয় বাসে, তারপরে ভ্যানে, তারপরে রিক্সায়, তারপরে বাসের সাঁকো, তারপরে হেঁটে, মানে খুবই যোগাযোগ ব্যবস্থা খারাপ। আচ্ছা। তো সে জায়গায় আমার ফুফাতো বোনের বিয়ে হয়েছে ওই জায়গাটাতে, আমার দাদা বাসাও পাশেই। তো যখন আমি ওই আমার ফুফাতো বোনের বাসায় মাঝে মাঝে বেড়াতে যাই, তো যেবার আমি এই ঘটনাটা শুনছি, তো সেইবার আমি গেলাম বেড়াতে গিয়ে, ওনাতে আমার ফুফাতো বোনের বাড়ির পাশেই একজন ভ্যান চালক থাকতেন। হুম হুম। তো ওই ভ্যান চালকের সাথে আমার পূর্বে এমনি পরিচয় ছিল যে তিনি ভ্যান চালান। তো এবার গিয়ে দেখি যে উনি বসে থাকেন মিনস হলো যাচ্ছে না বা কাজ করতেছে না। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি ভ্যান চালাচ্ছেন না বা চালা ছেড়ে দিচ্ছেন? তো উনি বলছেন যে না, আমি চালাই, তো এখন খুব কম। তা আমি বললাম Okay. কি কারণে? বলছে এমনি কিছু কারণ আছে। তো কি কারণ, তো আমি বেশ বলার পরে তো উনি বলতে চাচ্ছে না এরকম একটা। তারপরে উনি বললো যে উনি ওই আমি যেবার শুনি তার কিছুদিন আগে, হুম হুম। 6 মাস বা 1 বছর আগে, ওইখানে ওই এলাকার একজন লোক আচ্ছা। মিসিং হয়ে গেছে। মিসিং হয়ে গেছে মিন্স খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে। তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই খুঁজতেছে। তো এই খোঁজাখুঁজির মধ্যে প্রায় আপনার একদিন পরে একটা ব্রিজের পাশে লাশটাকে পাওয়া গেল। তো লাশটাকে যখন পাওয়া গেল, উল্টো অবস্থায় ছিল লাশটা। তো যেহেতু এটা অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু, এই জন্য এটা অবশ্যই পুলিশ কেস হবে, কেস হবে, বা পুলিশ ছাড়া এই লাশটাকে উঠানো বা হ্যান্ডেল করাটা ঠিক হবে না। রাইট। তো এই জন্য ওনারা এলাকাবাসী সবাই পুলিশকে ইনফর্ম করছে। এখন ওই জায়গাটা এমন দূর, হয় দিনাজপুর থেকে পুলিশ যেতে হবে অথবা ঠাকুরগাঁও থেকে পুলিশ যেতে হবে, কিন্তু দুইটাই অনেক দূর। তো পুলিশকে ইনফর্ম করার পরে পুলিশ যেতে যেতে এবং ওটা উঠাইতে উঠাইতে দুপুর পার হয়ে আসরের কাছাকাছি সময় হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে যখন উঠানো হলো, তো সাধারণত যারা সাহসী ভ্যান চালক তাদেরকে দিয়েই লাশ বহন করা হয়। তো এই ওখানে যারা ভ্যান চালায় বা এর আগে এই লাশ টাশ বহন করছে এরকম লোকদেরকে বলা হলো যে আপনারা এটাকে নিয়ে দিনাজপুর পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হবে, তো দিনাজপুরে থানায় নিয়ে চলেন। ওকে। তো ওনারা বলছে যে না ভাইয়া, আমি যাব না। কেন? এই আসর হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এই সময় তো লাশ নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো আমি যেতে পারতেছি না, আপনারা অন্য কোনো ভ্যানওয়ালাকে দেখেন। তো আমি যে ভ্যানওয়ালার কথা বলছি, তো উনি ওই সময় নতুন ভ্যান চালক, জাস্ট কয়েকদিন হলে ভ্যান চালা শুরু করছে। তো সাহস খুব, ইয়াং ম্যান, এবং সাহসের কারণে সে বলছে যে ভাই আমি পারবো। তো ঠিক আছে, তুমি পারবা, তো নাও তোমার এই লাশ। ওনার ভ্যানে উঠাই দিছে। তো বেঁধে টেঁধে দিতে আর যত প্রসেস আছে, প্রসেস কমপ্লিট করার পরে যখন উনি রওনা দেন, তখন আসর পার হয়ে মাগরিবের প্রায় কাছাকাছি সময়। তো নর্মালি লাশের সাথে লোক যায় এবং পুলিশ যায়। তো সেই দিন ওনার সাথে বলছে যে তুমি কি এমনি পারবা? তো বলছে হ্যাঁ আমি পারবো, এটা কোনো সমস্যাই না। সে সাহসী আর কি। তো ওকে ঠিক আছে, তাহলে তুমি যাও। আর যেহেতু লাশ একদিন পরের, তো একটু দুর্গন্ধ ছাড়া এই জন্য সাধারণ লোকজন যায় নাই ওনার সাথে, পুলিশও যায়নি, বলছে তুমি নিয়ে যাও এখানে। তো ওই লাশ বেঁধে রওনা দিছে। তো ওই দিনাজপুর যাওয়ার পথে যে রাস্তাটা ইউজ করা হয়, ওই রাস্তাটা ওই আঁকা বাঁকা কাঁচা, এবং রাস্তার মাঝখানে বিশাল বন আছে, জঙ্গলের মাঝ দিয়ে যেতে হয়। তো এনাকে বলছিল যে তুমি যদি সন্ধ্যার আগে আগে বা মাগরিবের মধ্যে যদি জঙ্গলটা পার হয়ে যেতে পারো, তাহলে তোমার জন্য বেটার, তাহলে কোনো ঝামেলা নেই। কারণ ওইটাই হলো সমস্যা। আর পরবর্তীতে কিছু জায়গা আছে যেমন শ্মশান ঘাট বা ওই গোরস্থান, এগুলাতে খুব বেশি একটা ঝামেলা হয় না, সাধারণত ওই জঙ্গলটাই হলো প্রবলেম। তো ওনাকে যখন বলা হয়েছে, ইনি বলছে যে ঠিক আছে আমি পারবো। তো উনি যাচ্ছেন। তো যেতে যেতে যখন ওই জঙ্গলের কাছাকাছি যায়, তখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে এবং বেশ অন্ধকার। তো উনি যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, এমনি অন্ধকার গ্রামের রাস্তা,
তো তার মধ্যে উনি ওই সময় উপলব্ধি করতে পারলেন যে ওনার লাশটা দাঁড়া হয়ে যাচ্ছে পিছনে এবং সেটা ঠাস করে পড়ে যাচ্ছে। আচ্ছা। তো যখন দাঁড়া হচ্ছে বা পড়ে যাচ্ছে, এটা ও বারবার বুঝতেছে যে আমার পিছনে এরকম লাশটা উঠতেছে, আবার পড়ে যাচ্ছে, উঠতেছে পড়তেছে। তো ইনি খুব ভয় পাইছে, মানে ভয় পাইছে, কিন্তু আবার ওইভাবে করে মানে ইয়ে করতেছে না, চালাচ্ছে ওর মতো। পিছন পরে দেখতেছে যে না, ঘটনাটা কি একটু দেখি। তো পিছনের দিকে একবার তাকাইছে, তাকায় দেখে লাশটা দাঁড়ায় আছে ভ্যানের উপরে। তো এই অবস্থা দেখে ও ভ্যান থেকে দিছে লাভ দিয়ে দৌড় দিছে। তো দেখে ওর পিছনে লাশটা দৌড়াচ্ছে ওর পিছনে। তো দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে, চিল্লাচ্ছে আর দৌড়াচ্ছে। তো দৌড়াইতে দৌড়াইতে ওই মানে জঙ্গলের পাশে যার মানে বসবাস যাদের আছে এরকম বাসায় গিয়ে সে মানে আশ্রয় নিল এবং বলল যে আমি এই ঘটনা এরকম করে একটা লাশ নিয়ে আসতেছিলাম, সেটা দিনাজপুরে নিয়ে যাব, প্রথমত এই ঝামেলা হয়েছে। তো ঠিক আছে, চলো আমরাও যাচ্ছি। তো তারা লাঠি সোটা নিয়ে, তারপর ল্যাম্প নিয়ে, টর্চ নিয়ে সবাই যে যার মতো করে আসলো। তো আসার পরে দেখতেছে যে লাশ যেভাবে বাঁধা ছিল ভ্যানে ওইভাবেই আছে। তো সবাই বলতেছে না, লাশ তো ঠিক আছে, তোমার এটা মনের ভুল। তো ও তো দেখছে যে লাশ দাঁড়ায় আছে এবং ওকে দাবড়ায় নিয়ে গেছে, পিটা নিয়ে গেছে। তো তারপরে সে বলতেছে যে না, এটা আসলে আমার কাছে এরকম মনে হয়েছে এবং আমি নিজে দেখছি। তো বলছে আচ্ছা সমস্যা নেই, চলো আমরা তোমাকে জঙ্গলটা আগাই দিই। তো সবাই মিলে ওনাকে জঙ্গলটা পার করে দিলেন। তখন জঙ্গল পার হওয়ার পরে উনি ভ্যান চালাচ্ছেন। তো ওনার কাছে কেমন জানি মনে হচ্ছে যে পিছন দিয়ে কে যেন টেনে ধরে বা ভ্যানটা আগাচ্ছে না, খুব মানে জোর দিয়ে চালাচ্ছে কিন্তু ভ্যান আগাচ্ছে না, উনি এটা বুঝতে পারতেছেন। তো উনি মানে ওনার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতেছে, ঘেমে যাচ্ছে, কিন্তু মনে করতেছে যে ভ্যান আগাচ্ছে না, আর সাহস করে পিছনেও তাকাইতে পারতেছে না। তো কিছু দূর যাওয়ার পরে মানে এই হাতের বাম সাইডে নদীর পাড়েই ছিল শ্মশান ঘাট। তো শ্মশান ঘাটের দিকে ও তাকায় দেখে যে ওই মানে গাছ থেকে এক গাছ থেকে আরেক গাছে ওই গোল আর মানে কি বলবো আগুনের যে দলা গোল গোল, সেটা এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করতেছে। এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে এই গাছ, এরকম 4-5টা আগুনের কুণ্ডলি মানে খুব দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। এই অবস্থাটা দেখে তার মানসিক অবস্থা আরো ভেঙে পড়ছে এবং সে ভাবতেছে আমি কি থুয়ে পালাবো নাকি থাকবো। কারণ হলো যে পোস্টমর্টমের লাশ তাকে অবশ্যই পৌঁছাইতে হবে, পুলিশ কেস, তাকে যেহেতু সে নিচে লাইবিলিটিসটা, তাকে এটা ফুলফিল করতেই হবে যে কোনো ভাবেই হোক। তো সে তারপরে ভাবতেছে না, আমার তো আর মানে আমাকে মারে ফেলতেছে না, তা আমি যতক্ষণ আছি দেখি, আমি চেষ্টা করি। তো বলতেছে যে আমি এত কিছু দেখার পরেও আমি সাহস করে ভ্যান চালাচ্ছি। তো চালানোর পরে কিছু দূর পরে যখন ওই জায়গাটা পার হয়ে যায়, তো তার কিছু দূর পরে উনি দেখতেছে যে ওনার সামনে রাস্তার মধ্যে কি যেন শুয়ে আছে। তো শুয়ে আছে একটা মানুষের মতোই মনে হচ্ছে। তো উনি কাছে যখন যাচ্ছে, ধীরে ধীরে ভয় পাচ্ছে, কাছে যাচ্ছে। তো যেতে যেতে যখন একেবারে কাছে চলে আসলো, তখন দেখতেছে উনি যে লাশটা বহন করতেছে সেটাই রাস্তার মধ্যে শুয়ে আছে। আচ্ছা। তো এই অবস্থা দেখে তো তার অবস্থা খুব মানে আরো বেশি খারাপ হয়ে গেছে। তো ও ভ্যান থেকে নামছে, নেমে তাকায় দেখে যে ঠিকই ওনার ভ্যানে ওই লাশটা নাই। আচ্ছা। তো ওটা ওই মানে ভ্যানের সামনে রাস্তায় শুয়ে আছে। তো এই অবস্থায় উনি ভাবতেছে যে উনি কি লাশটা আবার উঠাবে নাকি আবার এইভাবে চলে যাবে, নাকি উনি পিছন দিকে ফিরবে। তো উনি খুব মানে টেনশনের মধ্যে পড়লো এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে যে এখানে ওয়েট করা যাবে না এবং উনি খুব একটা ঝামেলার মধ্যে আছে, এটা সে বুঝতেছে। তো যার কারণে সে ভাবতেছে যে আমি ওই মানে সাইড দিয়ে, লাশের যে সাইড আছে সাইড দিয়ে ভ্যানটা পাস করে নিয়ে যাব। তো উনি মানে ওই লাশের উপর দিয়ে ডিঙ্গায় না গিয়ে সাইড দিয়ে ভ্যানটা যখন নিয়ে গেল, তখন দেখতেছে যে ওই যে লাশটা সামনে ওখানে মাটিতে শুয়েছিল ওটা ওনার ভ্যানেই আছে। আচ্ছা। তো এই অবস্থা দেখার পরে সে তো মানে নানান সমস্যা, নানান মানে সময় নানান ধরনের ঝামেলা পড়তেছে। তো এইটা দেখে সে মানসিক ভাবে অনেকটা ভেঙে গেছে এবং সে শুনতে পাচ্ছে যে পিছন থেকে তার নাম ধরে ডাকতেছে, এই তুই নিয়ে যাস না, তুই দাঁড়া, তুই কেন যাচ্ছিস, নানান ধরনের মানে তাকে আওয়াজ সে শুনতে পাচ্ছে এবং তাকে বারবার ভয় দেখানোর চেষ্টা করতেছে যে তুই নিয়ে যাবি না, এটা থিয়ে যা, এটা এখানে রেখে যা, এখানে এটা আমাদেরই, নানান ধরনের সে মানে সেই ইয়েগুলো বলতে পারতেছে। সে আমাদের বললো যে এইভাবে করে আমাকে ডাকতেছে। তো আমি তারপর পিছনে তাকানি, আমি এইভাবে করেই ভ্যান চালা গেলাম। তো এই সমস্যাগুলো উঠে যখন সে মানে দিনাজপুর ইয়েতে গেল ওই থানায়, তারপর পোস্টমর্টম মানে রুমে যখন নিয়ে গেছে, তখন বলতেছে প্রায় রাত 12টা 12:30 বাজে। তো এত রাতের মধ্যে লাশ পৌঁছানোর পরে লাশ ওখানে রেখে ওই রাতে আর কাটা নেই, তারপরের দিন পোস্টমর্টম হয়েছে। পোস্টমর্টম হওয়ার পরে উনি আবার ফিরে আসছে, ওই লাশ আর নিয়ে আসেনি। তো আসার পরে উনি শারীরিক ভাবে জ্বর এবং মানে মানে খাইতে পারতেছে না, শুকায় যাচ্ছে, এরকম একটা প্রবলেম ফেস করতেছে। তো
তো তারপরে সে ওনার ওয়াইফকে বলছে সব ঘটনা, যে আমি সেদিন যেতে যেতে এই অবস্থা হয়েছে। আমাদেরও সন্দেহ হয়েছে যে কোনো একটা প্রবলেম হয়েছে। তো এই এলাকার যে কবিরাজ আছে বা আমাদের দিকে মাহাত বলে, জিন বা মানে এগুলোর আসর টাসর যদি করে তাহলে তারা হেল্প করে। তো তাকে সেরকম মানে তাবিজ দিয়ে ঝাড়ফুঁক করে তাকে সুস্থ করছে, এবং তারপর থেকে সে তওবা করছে যে আমাকে যদি লাখ টাকাও দেওয়া হয় তবু আমি আর লাশ ক্যারি করবো না, কখনোই না। তো এই ছিল হচ্ছে বেসিক্যালি আপনার ঘটনা। হ্যাঁ, আমার আপনার তো আরো ভয়াবহ কিছু ঘটনা আছে, সেই ঘটনায় আমরা ফিরে আসবো একটু পরে। আপনাকে আপাতত আমরা আরো কিছু নতুন ঘটনায় চলে যাবো, তবে তার আগে আপনাদের পাঠানো বেশ কিছু এসএমএস আমি পড়ে ফেলতে চাই। আমাকে দেখতে পাচ্ছি যে পূর্বচারীরা এসএমএস করেছেন। তার আগে একটু বলেছে যে ঘটনা আমরা শুনলাম, আমরা যদি ধরে নিই যে এটা কোন একটা প্যারানর্মাল ঘটনা ধরে নিতে পারি, আমরা যদি মনে করি না পুরো ব্যাপারটা ভয়ের কারণে সে হ্যালুসিনেট করেছে, তারপরে ব্যাপারটা চিন্তা করে দেখবেন যে এত রাতে একটা গ্রামের রাস্তায় একটা মানুষ আর একটা লাশ, এরকম মানে হ্যালুসিনেশন, মানে বা সে হচ্ছে অনবরত এরকম হ্যালুসিনেট করছে, যদি হ্যালুসিনেশনই ধরি, এটা হ্যালুসিনেট করছে। ওই ঘটনায় ছিলাম এবং জিন্নার ঘটনাতে আমরা আবারও ফিরে যাচ্ছি। জিন্না, আপনার সেকেন্ড যে ঘটনাটা, সেই ঘটনাটা প্লিজ আমাদের একটু বলবেন। জি ভাইয়া, এটা আমার নিজের লাইফের ঘটনা। আমি নিজে এটাতে মানে আমার নিজের দেখা। তো আগেই বলছে যে আমার বাসা ঠাকুরগাঁয়ে। তো এটা সম্ভবত 98 কি 99 সালের কথা। তো তখন আমি স্কুলে পড়ি। তো স্কুলে আর ওই সময় ঠাকুরগাঁতে এমনি আমাদের নর্মাল যে ট্র্যাডিশন সেটা হলো যে শীতকালে এবং হলো বর্ষার সময় লোকজন বের হয় কম বাসা থেকে। আচ্ছা। ঠান্ডার জন্য এবং বর্ষাতে খুব মানে স্যাঁতস্যাঁতে ভাব, এই জন্য বের হয় কম। আর ওই সময়তে লোকজনও বেশ কম, 98-99 সালের দিকে বেশ কম লোকজন। তো আমরা বিদ্যুৎ চলে যাওয়ার পরে রাস্তায় বের হই হাঁটতে। তো আমার বাসা থেকে রাস্তা খুব বেশি দূরে না, আমার বাসার পরে একটু ফাঁকা জায়গা, তারপর একটা মসজিদ, তারপর আবার ফাঁকা জায়গা, তারপর একটা বড় শিমুল গাছ, তারপর নিচ দিয়েই হলো রাস্তা। তো রাস্তার পাশে হলো একটা ক্যানেল, এটা বর্ষার পানি পাস হয়। আর তার পাশে হলো ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ। তো কলেজের বড় বড় মাঠ পাশেই। আর এই কলেজে, এই রাস্তা থেকে কলেজের মাঠের সংযোগের জন্য 3টা কালভার্ট আছে। তো কালভার্ট গুলোর নিচ দিয়ে আমরা বলি রিং, যেটা চুঙ্গিও বলি আমরা, ওই রিং আছে পানি পাস হওয়ার জন্য। তো এই রিং এর মধ্যে দিয়ে যখন পানিগুলো পাস হয় তখন এলাকার কিছু আমাদের বড় ভাই আছেন যারা ওই মানে চুঙ্গিগুলোর মধ্যে বা রিংগুলোর মধ্যে কাঠ বা অন্য কিছুতে বাধা দেয়, তাহলে পানিটা ফেটে ওঠে এবং পরবর্তীতে পানি উপর দিয়ে যাওয়ার সময় ওখানে জাল রাখে এবং মাছ ধরে আর কি তারা। তখন বর্ষাকাল, আমার যতটুকু মনে পড়ে, তো আমার যতটুকু মনে পড়ছে তখন বর্ষাকাল এবং রাত 10:30 থেকে 10:30 হবে, খুব বেশি না, কিন্তু লোকজন একেবারে নাই বললেই চলে। তো সেই সময় আমি মানে বিদ্যুৎ চলে গেছে, তো বাসা থেকে বের হচ্ছি। তো আমার আম্মা বললো যে রাত করে কোথায় যাচ্ছিস? তা আমি বললাম যে মানে একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। তো আম্মা বললো থাক, রাত করে আর যাওয়ার দরকার নেই। তা বললাম না, একটু হাঁটি, চলে আসবে এখানে। তো বের হয়ে যাচ্ছি। তো বাসা থেকে বের হওয়ার পরে যখন ওই মসজিদটা পার হয়ে গেলাম, তখন ওই ফাঁকা জায়গাটাতে আমি হঠাৎ কান্নার আওয়াজ পাচ্ছি নিজেই। আমার নর্মালি এর আগে কখনো এরকম মানে হয়নি, আমার বাস্তবে কখনো এরকম মানে আমি দেখিনি, শুনিনি। তো এইবার শুনলাম কান্নার আওয়াজ। তো খুব ধীরে। তো আমি বুঝতে পারতেছি যে কোন একটা মহিলার কান্না, মাঝবয়সী কোনো মহিলা হবে, কাঁদছে। তো আমি এদিক ওদিক তাকাইলাম, পিছনে দেখলাম কোথাও নাই কিছু। তো আমি ভাবলাম যে এমনি মনে হয় বা দূরের ভুল, হ্যাঁ মনের ভুল বা অন্য দূরে কোথাও হইতেও পারে। তা আমি আর ওটাকে মানে খুব বেশি গুরুত্ব না দিয়ে সামনে হাঁটতে থাকলাম। তো হাঁটতে যখন আমি ওই হাঁটতে হাঁটতে শিমুল গাছটার গোড়ায় গেলাম, তখন আমি আওয়াজটা আরো জোরালো পেলাম এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার পাশেই কেউ। তো আমি এদিক ওদিক খুব ভালো মতো খেয়াল করলাম, কোথাও নাই। তো আমার কাছে কেন জানি মনে হলো যে গাছে কেউ আছে। তো আমি উপর দিকে তাকালাম, উপর থেকে আসছে। তো আমি যখনই উপরের দিকে তাকাইলাম তখন মানে দেখতে পাচ্ছি যে একটা মহিলা সাদা ড্রেস পরা এবং পা দুইটা নিচে ঝুলানো এবং হলো মানে মাথার কাপড়টা ঘোমটা দেওয়া, তা না, আমি মুখ দেখতে পাচ্ছি না, জাস্ট দেখতেছি উনি মানে বসে আছে ডালে এবং কাঁদছে। আচ্ছা। তো আমি এটা দেখার পরে তো মানে ওই অবস্থাতে এত বেশি ভয় পাইলাম যে এখন আমি
মানে ভাবতেছি কি আমি দৌড় দিয়ে বাসার দিকে যাবো নাকি আমি দৌড় দিয়ে সামনের দিকে যাবো, মানে ওই জায়গায় তো দাঁড়ায় থাকা সম্ভবই না। মানে এত বেশি ভয় পাচ্ছি যে মানে আমার লোম টোম সবগুলো দাঁড়ায় গেছে মানে ভয়ে। তো আমি ভাবতেছি যে না, এখন যদি আমি দৌড় দিই তাহলে ব্যাপারটা আমাকে অ্যাটাক করবে বা আমাকে দুর্বল ভেবে। তো আমি শুনছি যে এইসব জিনিস দেখলে দৌড়াইতে হয় না, খুব সাহসিকতার সাথে আস্তে আস্তে চলে আসতে হয়। তা আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তাহলে পিছনের দিকে না যেয়ে সামনের দিকে আগাই, যেহেতু আমাদের ওই যে বললাম যে কালভার্টের নিচ দিয়ে যে পানি পাস হয় ওই জায়গাতে আমাদের বড় ভাইরা মানে জাল পাচ্ছে মাছ মারার জন্য। তো আমি ভাবছি যে ওখানে নিশ্চয়ই কেউ আছে, তা আমি ওই পর্যন্ত গেলে তো কোনো মানুষের দেখা পাচ্ছি, তাহলে তার আমার কোনো ভয়ের কোনো সমস্যা হচ্ছে না। আমি আর পিছনের দিকে না গিয়ে আমি সামনের দিকে গেলাম। তো যাই যেই ওই কালভারটা ওখানে গেলাম, কালভারটা থেকে 10 গজ দূরে আবার একটা বট গাছ আছে, অনেক বড় বট গাছ। তো আমি ওই কালভারটার উপরে গিয়েই আমি ডাক দিলাম, কারণ আমার ভয় লাগতেছে খুব। তো আমি আফজাল ভাই বলে ডাক দিছি, ওনার নাম আফজাল। হ্যাঁ, ওই আফজাল ভাইরাই জালটা পাচ্ছে এবং উনিই থাকে। তো ওনারা ওই মানে ব্রিজের নিচে যখন মানে মাছ মারে তখন ওনার দুইটা হাই বেঞ্চ আছে। তো বেঞ্চ দুইটার উপরে ওনারা বসে, 2 জন থাকে বা 3 জন থাকে, বেঞ্চের উপরে বসে মোমবাতি অথবা ল্যাম্প জ্বালানো থাকে। তো আমি আবার যাওয়ার সময় খেয়াল করলাম যে ভিতরে অন্ধকার, আমার মনে হইলো যে আজকে মনে হয় নাই নাকি, তো ভয়ও পাচ্ছি। তো আমি এই জন্য দূর থেকে ডাক দিলাম আফজাল ভাই বলে। তো ভিতর থেকে রেসপন্স আসলো যে হ্যাঁ কে। তা আমি বললাম আমি জিন্না। তো বলছে যে ও আচ্ছা হ্যাঁ ভিতরে আয়। তা আমি বললাম যে ভাইয়া আমি ভিতরে যাবো না, আপনি বাইরে আসেন। তো বলছে মাছ মারতেছি, তুই ভিতরে আয়। তা আমি বললাম যে ঠিক আছে আমি উপরে বসি, আপনি আসেন। তো কিছুক্ষণ বসে থাকার পরে আমার আরো বেশি ভয় লাগতেছে, কারণ এই পাশে শিমুল গাছটা, পিছনে আমার বট গাছ। তা আমি ভাবতেছি এইগুলা ভয়ের চেয়ে আমি ভিতরে ঢুকেই থাকি ওনাদের সাথে, তাও একটু ভালো লাগবে। তা আমি এই মনে করে আমার ওই ব্রিজ, যে ব্রিজটা আছে মানে কালভারটার পাশ দিয়ে নিচে নামবো। এই সময় আমার পিছন থেকে আমার ফুপু ডাকলো, আমার নিজের ফুপু, উনি আমাদের বাসাতেই থাকেন। তো আমাকে ফুপু বললো যে জিন্না শুন। তো আমি দাঁড়াইলাম, পিছনে তাকায় দেখি যে আমার ফুপু আর আমার ফুফাতো বোন দাঁড়ায় আছেন। বললাম কি ব্যাপার? তো বলছে কই যাইস? তাই বললাম যে আমি ওই যে চুঙ্গির ভিতরে যাচ্ছি, ওরা ওই আফজাল ভাইরা মাছ মারতেছে, মাছ দেখতে যাচ্ছি। তো আমার ফুপু বললো যে থাক, এখন দরকার নেই এত রাতে, চল বাসায় যাই। তো আমি বললাম যে বাসায় কারেন্ট নাই, তো একটু দেখে যাচ্ছি, দাঁড়াও একটু। তো আমার ফুপু কাছে আসলো, আসে আমার পিছনে দাঁড়াইলো। তো আমি আস্তে আস্তে নিচের দিকে নামলাম। তো নামে তো পানি প্রায় 1 কোমরের মতো পানি। তো আমি পানির ওখানে নেমে মানে পরনে যে কাপড় ছিল সেটা অনেকটা ভিজে গেল। তো তারপরে আমি উকি দিলাম ভিতরে, তো দেখি যে 2 জন লোকের ছায়া দেখা যায়, কিন্তু কোনো ল্যাম্প নাই, মানে মোমবাতি বা ল্যাম্প কোনোটাই নাই, তবে 2 জনের ছায়া দেখা যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে ভিতরে তো আছে। তা বললাম আফজাল ভাই, বলছে হ্যাঁ আয় ভিতরে আয়। তা বললাম যে ল্যাম্প কই? তো বলতেছে যে বাতাসে নিভে গেছে। তা আমি ভাবতেছি তো নিভে যাইতেও পারে বাতাসে, তো ওই পাশে চাঁদের আলো তো স্পষ্ট দেখা যাচ্ছে যে 2 জন আছে। আমি এখন ভাবতেছি যে ঠিক আছে তাহলে আমি যাই। তো যাবো অন্ধকারের জন্য, আমার পকেটে একটা ছোট পেন্সিল লাইট মানে পেন্সিল ব্যাটারি টর্চ ছিল। তো আমি ওইটা আবার জ্বালাইলাম, যে পানির মধ্যে যাব তো জ্বালাই। তো যে জ্বালাইলাম তো ভিতরে দেখতেছি কেউ নাই। তা আমি ভালো মতো দেখলাম যে ভিতরে কেউ নাই। তো আমি ভাবলাম যে আমি তো এখনই কথা বললাম, তো আমাকে বললো যে যে মাত্র আপনি লাইটটা অন করলেন ভিতরে কেউ নাই, কেউ ফাঁকা। এবং হলো যে মানে জাল পাতা ঠিকই আছে, 2টা হাই বেঞ্চও ঠিক আছে, কিন্তু মোম টোম কিছু নাই বা ল্যাম্পও কিছু নাই, ভিতরে কেউ নাই। তো আমি এখন চিন্তা করলাম যে কি ব্যাপার, আমি কি মানে ভুল শুনলাম বা ভুল দেখলাম? কিন্তু আমার ফুপুও তো উপরে আছে, আমি পিছনে দেখি যে আমার ফুপুও দাঁড়ায় আছে। তো আমি বললাম যে বলছি কি ব্যাপার, ভিতরে নাই ওরা? তা আমি বললাম যে হ্যাঁ মাছ মারতেছে। তো আমি আর কিছু বললাম না আমার ফুপুকে ওই অবস্থা, কারণ আমি পানির মধ্যে, ভয় লাগতেছে আমার, আর এমনি আগেও একটা ঝামেলা দেখলাম। তো যার কারণে আমার মানে খুব বেশি ভয় লাগলো, এবং আমি ভাবলাম যে না এখানে থাকাই যাবে না। তো খুব তাড়াতাড়ি করে উঠতেছি। তো উঠে আমার ফুপুকে বললাম যে ফুপু, উঠার পরে যখন আমি উপরে উঠলাম তারপর বললাম যে ফুপু ভিতরে না কেউ নাই, কিন্তু আমাকে ডাকছে আফজাল ভাই। আমার ফুপু ব্যাপারটা বুঝতে পারছে, তো আমাকে বললো যে ঠিক আছে চল বাসায় যাই, ওটা এমনি হয়তো শুনছিস। মানে আমার ফুপু ব্যাপারটা মানে অন্যভাবে নিল। তো আমি যখন গেলাম, তো বাসায় গেলাম, বাসায় গিয়ে আমার আম্মাকে বললো। তো আমার আম্মা আবার মানে আগে আমাদের ওদিকে একটা প্রচলন আছে যে যদি কেউ ভয় পায় তাহলে ওই যে লোহা গরম করে তো পানির মধ্যে দেয়, দিয়ে ওই পানিটা খাওয়ায় যেন ভয় না লাগে। তো আমাকে বলছে তুই কি খুব বেশি ভয় পাইছিস? তা আমি বললাম যে হ্যাঁ একটু তো ভয় লাগছেই। তো তখন আমাকে আবার ওই লোহা রাতেবেলা গরম করে পানির মধ্যে দিয়ে ওই পানি খাওয়াইলো, যে তুই যেন ভয়টা না পাস।
তো এই Okay. করার পরে আমার আর কোনো শারীরিক ভাবে কোনো সমস্যা হয় নাই কখনো। হুম। তো তারপরে ওই সময়টা তার কিছু হয়নি আমার। তো পরবর্তীতে আমি আফজাল ভাইকে জিজ্ঞেস করলাম তারপরের দিন যে আপনারা কালকে মাছ মারতে আসলেন তো কই, আমি ডাকলাম বললেন, বলছেন না আমরা তো কালকে যাইনি। তো আমার কাছে ব্যাপারটা অনেক কনফার্ম হয়ে গেলাম যে আমি আসলে আপনার সবচেয়ে গল্পের মানে অদ্ভুত জায়গাটা হচ্ছে ওইটাই, যখন আপনি পানিতে নেমে গেলেন হ্যাঁ এবং যেই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে দুইজন আছে ভেতরে টানেলের মতন যে জিনিসটা, হ্যাঁ। সেটা ভেতরে দুজন মানুষ আছে এবং আপনি চাঁদের আলোতে যে তাদেরকে হ্যাঁ। দেখতে পাচ্ছেন, লাইট মারার সঙ্গে সঙ্গে দেখলেন যে না, ভেতরে আসলে কিছু নেই, নেই। এবং তার আগ পর্যন্ত আপনি তাদের কণ্ঠস্বর শুনতে হ্যাঁ, পেয়েছেন। আমি স্পষ্ট শুনতে পারছি এবং আমাকে মানে একবার না, আমি তাদের সাথে বেশ কয়েকবার তাদের সাথে আমার কনভারসেশন হয়েছে যে কে অমুক, আচ্ছা ভিতরে আয়, নিচে আয়। তো এত কিছু হওয়ার পর আমি তো ভুল শুনলে একবার শুনবো। এবং চারিদিকে তখন একদম ফাঁকা। হ্যাঁ একেবারে ফাঁকা। রাত আমাদের কয়টা হবে? রাত তখন আমার খুব বেশি না, তো বললাম যে 10:30, তো এই তখন 11টা। গ্রামে অনেক রাতে। হ্যাঁ মানে গ্রাম বলতে কি যে আমাদের ওই সাইডে লোকজন খুব কম, right. যার কারণে অন্ধকার এবং লোকজন ফাঁকার জন্য এমনি সন্ধ্যার পরে কেমন ভুতুরে একটা ভাব চলে চলে আসে। সো যাই হোক, আমরা পাঠিয়ে 9840 নাম্বারে। ওকে, এটাও আমার শোনা এবং আমাদের এই এলাকার ঘটনা, ঠাকুরগাতেই। তো যার কাছে আমি শুনছি তিনি ওনার লাইফে এটা ঘটেছে। তো উনি যখন বললেন তো বললো যে এটা যুদ্ধের আগের ঘটনা, মানে 71 এর আগে ঠাকুরগাঁর অবস্থা। তো তখনও আমাদের ঠাকুরগাঁর যে ব্রিজ গুলো ছিল, বড় বড় টাঙ্গন নদীর উপরে যে ব্রিজ, তখন সেটা হয়নি। আচ্ছা। তো ওনার নাম হলো খোকা, আর ওনার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হলো সুবল, একজন হিন্দু একজন খ্রিস্টান আর কি। তো দুজনে খুব ভালো ফ্রেন্ড। তো দুইজনের ফ্রেন্ড হওয়ার পর তো যে কোনো কাজ একসাথে করে। তো একদিন দুজনে ভাবলো যে ঠিক আছে আমরা মাছ মারবো। তো মাছ মারবো তো ঠিক আছে। তো সুবল আর খোকা প্ল্যান করে যে মাছটা মারবো ফজরের আগে আগে বা পরে পরে, এই সময়টা তো ওই সময়টা মাছ ভালো থাকে বা পাওয়া যায় বেশি। তো বলছে ঠিক আছে তাহলে তুই ডাকি দিস আমাকে, আমি তো টের পাই না, তো তুই আমাকে ডাকি দিস, একসাথে আসবো মাছ মারতে। বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোকে ডাকবো। তো সুবলের বাসায় গেল এবং খোকার বাসায় চলে গেছে। তো রাতের বেলা খোকার বাসায় সুবল আসে নক করতেছে যে খোকা উঠ, সকাল হয়ে গেল, তুই এখন উঠিস না, মাছ মারবি কখন? তো বলছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তো খোকা রেডি হয়ে বের হয়। তো সুবলও মোটামুটি রেডি আগে থেকেই। তো ওরা মাছ মারতেছিল, ঠেলা জাল বলে আমাদের দিকে, মানে ঠেলে যে মাছটা মারে। তো দুইজনে মিলে বের হয়েছে। তো যে খোকা, ও হলো মাছ মারার যে ভান্ডটা সেটা রাখে, সেটাকে আমাদের দিকে খালই বলে, বাঁশের। তো ওই খালই খোকার হাতে, আর মানে যে সুবল সে হলো জাল ধরে আছে। তো দুজনে মাছ মারতে গেছে ব্রিজ যেখানে এখন হয়েছে ঠিক ওই জায়গাতেই। মাছ মারতে মারতে মানে জাল ঠেলতে চলে যাচ্ছে সামনে। তো সামনে আবার পোস্টমর্টম রুম, মানে আমাদের ওখানে, এবং সেখানে জঙ্গলও আছে, শিমুল গাছ আছে এবং বেশ ভয়ানক এবং ভুতুরে পরিবেশ। দিনের বেলাতেই যে কেউ গেলে মানে ভয় পাবে। তো সেখানে তারা তার মানে ওইদিকেই জাল ঠেলতেছে সুবল। তো ধীরে ধীরে ওইদিকে যাচ্ছে, ওই পোস্টমর্টম রুমের দিকে। তো যত মানে মাছ মানে জাল ঠেলতেছে, তো মাছ উঠতেছে প্রচুর, ছোট ছোট মাছ, এই যে আপনার চেলা মাছ টাইপের, কিন্তু কোনো মাছেরই মাথা নাই। আচ্ছা। তো এটা খোকা প্রথমে বুঝতে পারেনি, তো উনি বুঝতে পারলো অনেক পরে। তো উনি দেখতেছে যে ওই মাছ মারতেছে ঠিক, কিন্তু মাছের মাথা নাই। তো উনি ব্যাপারটা তো কি ব্যাপার, মাথা নেই কেন? তারপর ভাবতেছে যে নদী তো, কোথাও হয়তো বা এমন হইতে পারে কোনো জায়গায় বিষক্রিয়া হয়েছে বা কোনো ঝামেলা হয়েছে, অথবা মাথা নষ্ট হয়ে গেছে। তো যার কারণে সে আর সেই খুব বেশি একটা মানে গুরুত্ব দিচ্ছে না। তো পরবর্তীতে মাছ মারতে মারতে যাচ্ছে, তো দেখতেছে যে সুবল যত আগাচ্ছে মাছ তত বেশি পাচ্ছে, কিন্তু মাছগুলো যে এখানে রাখতেছে সেইখানে কিন্তু অর্ধেকও ভরেনি। আচ্ছা। কিন্তু যে পরিমাণে মাছ তারা এর আগে মারছে বা সংগ্রহ করছে, সেই পরিমাণের মাছ দিয়ে এরকম 3-4টা খালই ভর্তি হয়ে যেত, হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। এটা কিন্তু খোকার মাথায় লাগছে যে কি ব্যাপার, এরকম কেন হচ্ছে? একে তো মাছের মাথা নেই, 2 নাম্বার হলো যে মাছ রাখতেছি, মাছ যাচ্ছে কোথায়? তো ব্যাপারটা নিয়ে সে খুব মানে একটু চিন্তা করতেছে, কিন্তু সুবলকে কিছু বলে না, কারণ রাতের বেলা আবার এমন একটা জায়গায়। তো সুবলের মতো মাছ মারিয়ে যাচ্ছে, ও ওর মতো করে যাচ্ছে। তখন খোকা বলতেছে যে সুবল আমি আর মাছ মারবো না। তো বলছে তুই মারবি না কেন? তো বলছে না আমি মারবো না, যা মাছ হয়েছে এটাই হবে, তুই মারলে মার, আমি যদি মারতে চাস তো মার, আমি চলে যাবো। তো বলছে যে না দাঁড়া, মাছ মারি। তো সুবল এদিকে জাল ছেলতেছে, খোকা আবার পিছন দিকে হাঁটা দিছে, মানে হাঁটতেছে।
তো হাঁটতে হাঁটতে খোকা একেবারে রাস্তার কাছাকাছি চলে গেছে। ওই সময় সুবল পিছনের দিকে জাল উঠায় দেখে যে ও নাই। তারপরে ও নাকি মানে জোরে লাউডলি বলতেছে যে তোর ভাগ্য অনেক ভালো যে তুই আজকে আমার হাত থেকে বাঁচে গেলে। তো আমাদের দিকে একটা প্রথা আছে এরকম যে বাসার মধ্যে বা মানে বাবা মা হোক বা অন্য যারা মানে গৃহিণী থাকে, তারা ওই যে অন্যান্য মহিলাদেরকে যে কোনো জিনিস চাইলে দিয়ে দেয়। যেমন মানে কারো মরিচ বা হলুদ বা শাক এটা সেটা মানে নিত্য প্রয়োজনীয় জিনিস চাইলে যে দেয়, তার প্রতি মোটামুটি সবাই সন্তুষ্ট থাকে। তোর মা ছিল সেরকম। তো বলছে তোর মার কারণে তুই আজকে বাঁচে গেলি, না হলে তুই আজকে এখান থেকে যেতে পারতি না। তো খোকা তো এই কথা শুনে প্রচন্ড ভয় পেয়েছে এবং সে খুব দ্রুত হাঁটে আগে সুবলের বাসায় গেছে। তো যায় ভাবছে যে সুবলের মাকে বলবে যে এই ঘটনা। তো যায় দেখে যে ওরা কেবল ঘুম থেকে উঠতেছে। তো যা বলছে যে আন্টি সুবল কই, বলছে ও তো ঘুমাচ্ছে ওর রুমে। তো বলছে ঘুমাচ্ছে মানে ও যে আমাকে সকালে ডাকলো। তো বলছে না সুবল তো উঠেই নেই। তো সুবলকে ডাকে উঠাইলো, কি রে তুই আমাকে ডাকলি? বলছে না আমি তো যাইনি। তো আমাকে তাহলে নদীতে নিয়ে গেল কে? তো বলছে কি জানি। তখন সবকিছু বললো। তখন বলতেছে যে তাহলে এটা ব্যাপারটা অন্যরকম, এবং যিনি মানে এটা ভিকটিম সেই আমাকে বলছে এবং তিনি এখনো বেঁচে আছেন। এটা কোন জায়গায় বলছেন? এটা ঠাকুরগাঁও জেলায় শহরেই টাঙ্গন নদীর পাড়েই আমাদের বাসা, আচ্ছা। কলেজ পাড়াতে। তো কলেজ পাড়াতেই ওনারা থাকেন, কলেজ পাড়াতে এই ঘটনা। ওকে, সো এই ছিল ঘটনা। আচ্ছা, লাস্ট আপনার যে ঘটনাটা সেটা তখন আপনার ইউনিভার্সিটি? হ্যাঁ, আমার ইউনিভার্সিটিতে আমার হলের ঘটনা। হলের ঘটনা কি হয়েছিল সেটা? সেটা হলো যে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন ফার্স্ট ইয়ারে সাধারণত আমরা রুম পাই না উপরে, মানে নিচে থাকতে হয়। সেকেন্ড ইয়ার থেকে আমরা দোতলা থেকে 3 তলা 4 তলা আমরা রুম পাই। তো আমি যখন সেকেন্ড ইয়ারে রুম পাইলাম, তো ফার্স্ট রুম নাম্বারটা আসলে বলা ঠিক হবে কিনা, না দরকার নেই, তো মানে অনেকে হয়তো ভয় পাবে। তো যাই হোক আমি রুম নাম্বারটা বলছি না। তো ওই রুমে আমি উঠি ফার্স্ট। তো রুমে উঠার পরে তো আমি কখনোই জানতাম না যে এই রুমে একটা বড় ভাই ছিলেন। আমরা আসলে ব্যাচ কাউন্ট করি তো ইউনিভার্সিটিতে, তো আমরা 36 ব্যাচ। তো 26 ব্যাচের বড় ভাই সুইসাইড করছে। আচ্ছা। তো এটা আমরা কখনোই জানতাম না এবং আমাদের কেউ বলেও নেই। তো নর্মালি আমাদের যখন ভ্যাকেন্ট হয়, মানে ভ্যাকেশন বলতে ঈদের ভ্যাকেশন গুলোতে সবাই বাসায় চলে যায়। আচ্ছা। তো আমাদের ওইবার ঈদের ভ্যাকেশন চলতেছে, তো সবাই চলে গেছে। আমি নর্মালি একটু দেরিতেই যাই, ঈদের 1 দিন 2 দিন আগে। তো আমি আসি হলে। তো ঈদের সম্ভবত 2 দিন বাকি আছে। তো এরকম সময়ে তো একেবারে নাই বললেই চলে হলে ছেলে। তো আমি আছি যেখানে, আমি ওই ব্লকে একাই, 2 তলাতে। তো আমি একাই। তো এরকম হয়তোবা গোটা হলে 4-5 জন আছে। আচ্ছা। তো আমি আসি, তো আমার রুমে আমি ঘুমাইছি, মানে যেভাবে থাকি আর কি। তো রাতে ঘুমাই গেলাম। তো হঠাৎ করেই তখন সম্ভবত 1:30 থেকে 2টা বাজে। তো দরজায় মানে নক করতেছে খুব জোরে। মানে আমাদের যে ফ্রেন্ডরা আরেক ফ্রেন্ডের রুমে গিয়ে শয়তানি করে যেমন জোরে জোরে মানে হাতে করার জন্য আমরা করি, যেটা সেরকম করতেছে। 3-4 বার নক করলো। তো নক করার পরে তো আমি ভাবছি অন্য কেউ, তো কে এখন হবে, এখন তো এমনি ভ্যাকেশন কেউ নাই। তো আমি ভাবছি আমাদের কোনো ফ্রেন্ড হয়তো বা অন্য হলের, তো আসছে হয়তো বা ডিস্টার্ব করতেছে। তো আমি খুব বিরক্ত হয়েছি এবং মানে উঠছি, উঠে বলছি কে, তো কোনো শব্দ নেই। 2-3 বার বলছি, কোনো শব্দ নেই। তো তারপর আবার ঘুমাইছে। মানে খুব বিরক্ত হয়েছে নিজে। তো এটা সম্ভবত আরো 10-15 মিনিট পরে যখন আবার ঘুমটা চলে আসছে আমার চোখে, আবার সেম নক। ওকে। তো এইবার আমি ভাবলাম যে না, এবার উঠি, মনে হয় কেউ শয়তানি করতেছে, আমি থ্রেট দিব, এরকম একটা মনোভাব নিয়ে উঠছি। দরজা খুলে দেখি কেউ নাই। আবারও? হ্যাঁ, মানে দরজা খুললাম যখন, তখন দেখি বাইরে কেউ নাই, অথচ নক করতেছে। ওকে। তো এমনি হলে কেউ নাই, আমরা মানে সবাই চলে গেছে, আমি একা রুমে, তার মধ্যে এই অবস্থা। তো আমি একটু ভয় পাইছি। ভয় পাওয়ার পরে রুমে গেলাম, যাই বিছনায় বসে আছি, বসে চিন্তা করতেছি যে আচ্ছা কি এটা শুনলাম। তো তার ভাবতেছি যে আমি তাহলে ওয়াশরুমে যাই, ওয়াশরুমে রাতে ফ্রেশ হয়ে ঘুমায় পড়ি, সকালবেলা মানে চিন্তা করবে কি। তো রাতে চিন্তা করলে ভয় লাগবে, এই জন্য চিন্তা না করে আমি ওয়াশরুমে গেলাম। তো সাথে আমার টর্চ নিছি একটা পকেটে, যে যদি কারেন্ট টাইম চলে যায় এমনি হ্যাঁ জ্বালাবো। আর আমাদের হলে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এখানকার লাইট ফিউজ ওখানকার পাওয়া যাচ্ছে না, এরকম হয়। তো আমি ওই টর্চ নিয়ে হাঁটতে হাঁটতে গেলাম সামনে। তো যাই ওয়াশরুমে ঢুকবো, তো দেখতেছি ঝর্ণা চলতেছে। তো ঝর্ণা চলতেছে, আমি ভাবছি নতুন কেউ আসছে, তাহলে ওই শয়তানি করছে আমার সাথে, আসলে গোসল করতেছে। তো আমি বললাম কে আসলো, তাহলে ভালোই হলো, 2 জন আছি। তো আমি ওই আমাদের ওয়াশরুমে যে বাথরুম গুলো আছে ওগুলা ওই বাহির থেকে দেখা যায় যে ভিতরে কে। তো আমি ওখান থেকে উকি দিলাম যে ভিতরে কে আছে দেখি। তো উকি যখন দিছি তখন দেখতেছি যে ভিতরে ঝর্ণা চলতেছে
লাগানো ভিতর থেকে, কিন্তু ভিতরে কেউ নাই। তো যখন দেখছি ভিতরে কেউ নাই, তখন তো আমার মানে মানে গোটা শরীরে মানে ঝাঁকি দিয়ে ওই লোমগুলো দাঁড়া হয়ে গেল। তখন আমার কাছে মনে হলো যে মানে খুব মানে ভয় পেয়ে গেলাম। তো তাড়াতাড়ি করে আবার রুমে গেলাম, রুমে যে দরজা লাগাই দিয়ে তো লাইট জ্বালা রাখলাম। লাইট জ্বালা রেখে ভাবলাম যে এইভাবেই থাক, লাইট জ্বালানো থাক। তো লাইটটা জ্বালা দিয়ে শুয়ে আছি। তো টর্চ আমার পাশেই রাখছি, শুয়ে আছি। তো আমার ঘুমের মধ্যেই হঠাৎ করে আমাকে কে যেন ডাকলো গায়ে হাত দিয়ে, এবার ঝাঁকি দিল। তো যখনই আমি এটা মানে বুঝতে পারলাম যে আমাকে কেউ ঝাঁকি দিছে, তা আমি একেবারে মানে ঘুমের মধ্যে অনেকে চমকে উঠে যেভাবে, আমিও চমকে উঠে একেবারে বিছানায় বসে পড়ছি। তো বসে এদিক ওদিক তাকাই দেখি কেউ নাই। আচ্ছা, কেউ নাই। তো মানে এমনি একের পর এক মানে এরকম হচ্ছে। তো আমার কাছেও খুব ভয় লাগতেছে। তো ভয় যখন লাগতেছে, তো আমি ভাবতেছি যে কি হইলো। তো আবার ভাবতেছি মনে মনে ভয় হইলো নাকি, যে আগে এরকম ভয়ের কিছু হয়েছে এই জন্য ভয় লাগতেছে, মানে হয়তো আপনার ততক্ষণে মোটামুটি আপনি ভয় পেতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, বা ব্রেনে এরকম অনেক সময় হয়। তা আমি আবার শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর মানে যখন শুয়েছি, তখন দ্বিতীয়বার মানে যখন আবার ওই চোখ বন্ধ হয়ে আসছে, তখন সেই আবার একইভাবে আমাকে গায়ে কে যেন টাচ করছে। টাচ করলে এবার আমি আবার উঠছি। উঠার পরে রুমে দেখলাম কেউ নাই। তো তাতে দরজা খুলছি, বাইরে দেখি যে আমার জানালা একটা সাদা বিড়াল বসে আছে। তো আমাদের জানালাগুলো হলের দুইটা পার্ট, একটা উপরে একটা নিচে, নিচের পার্টে বসে আছে। তো যখন এটা দেখলাম, তখন আমি ওখানে কাঁপে উঠছি দেখার পরে। তো দেখার পরে যখন কাঁপে উঠছি, তখন আমার মানে কি করব কি নাই, আবার মানে ভাবতেছি বিড়ালটাকে মানে তাড়া দিব কিনা, আবার ভাবতেছি যে না, যদি অন্য কিছু হয় তো ব্যাপারটা আবার আমার উপরে অ্যাটাক করবে। তো আমি আর কিছু না করে দরজা লাগাইতে ভিতরে আসলাম, মানে ভিতরে বসলাম। বসার পরে ভাবলাম যে না, এইভাবে থাকা যাবে না। তো আমি নর্মালি শুনছি যে কোনো সমস্যা হইলে যেমন মশারি, তারপর লোহা, তো এই টাইপের জিনিসগুলো, আগুন, এগুলো ওরা ভয় পায়। তা আমি তাড়াতাড়ি মশারি টাঙাইলাম, কারণ মশারি টাঙানো ছিল না তখন। তো মশারি টাঙাইলাম, টাঙানোর পরে ঘুমাইতে যাবো, তখন আমার মানে ওয়াশরুমটা খুব মানে মানে যাওয়া ফরজ হয়ে গেল, এরকম যেতেই হবে। তো ভাবলাম যে এখন তো টয়লেটে যাবোই, তো কি করা যায়, মানে ভয় লাগতেছে খুব, কাউকে নিয়ে যে যাবো সেই অবস্থাও নাই, ডাকবো কাউকে সেই অবস্থাও নাই। তো আমার টর্চটা নিলাম, টর্চ জ্বালায় যাচ্ছি। তো গিয়ে আমার মানে টয়লেটে ঢুকছি। ঢুকার পরে দরজা যখন লাগাই দিছি, আমি বসছি নিচে। বসার পরে মানে বসেই তো আগে টেপটা মানুষ মানে অন করে দেয়। তা আমি যখনই টেপটা অন করতে গেছি, দেখি যে বদনাটা ওখানে নাই। তো বদনাটা নাই, বাম পাশে দেখি বাম পাশে বদনা। তো আবার টানে নিয়ে ওখানে দিছি, আবার দিচ্ছি, বদনাটা নাই। মানে বদনাটা চলে যাচ্ছে এই পাশে, মুভ করতেছে এই পাশ থেকে ওই পাশে, এই পাশ থেকে ওই পাশে। তো বদনাটা যখন মুভ করতেছে, আমি মানে ওই জায়গায় মনে হচ্ছে আমি সেন্সলেস হয়ে যাব, মানে ওর মধ্যেই। এখন আমি যে জোরে চিল্লান দিব, রুমের ওই ইয়ার তো দরজা লাগা টয়লেটের, তো কেউ তো আমাকে যে উদ্ধার করবে সেটা পারবে না। তো ভয়ও লাগতেছে, আবার ভাবতেছি যে না, সাহস করে নিজেকেই সব করতে হবে, কারণ কেউ নাই, বাঁচতে হইলে আমাকেই বাঁচতে হবে। তো বাঁচার তাগিদে তখন আমি মানে নিজে সাহস করে ওই টর্চটা জ্বালায় দরজা খুলে বাইরে আসছি। আসার পরে মানে গান গাওয়ার চেষ্টা করতেছি জোরে জোরে, কিন্তু ভয়েস মানে ওইভাবে হচ্ছে না, মানে খুব মানে ভয় পাচ্ছি। হ্যাঁ, এবং হলো যে মানে গাও শিউরে উঠতেছে। তো এইভাবে করে আমি রুমে গেলাম। রুমে যাওয়ার পরে দরজা লাগাই দিলাম, দিয়ে আমি মানে মশারির মধ্যেই ঢুকে ঘুমাইলাম। মানে এমনি মানে দুই একটা সুইরাটুরা পড়লাম। তারপরে মানে ঘুম থেকে সকালবেলা যখন উঠলাম, উঠার পরে আমি আগে সবার আগে গেছি আমাদের যে গার্ড মামা আছে ওনাদেরকে বলতে, যে আচ্ছা মানে এই রুমে এরকম কোনো ঝামেলা আছে কিনা বা কোনো সমস্যা হয় কিনা। মানে অনেক হলেই আছে এরকম যে ওই রুমগুলো বন্ধ করে রাখে, অথরিটি খোলে না। তো আমি জিজ্ঞেস করার পরে বলছে, হ্যাঁ মামা, ওখানে তো এরকম 26 বছর একটা বড় ভাই আপনাদের এই করছিল, এইভাবে মারা গেছে। তো তারপর তো আমার খুব ভয় লাগলো, এবং ভাবলাম যে না, এখানে থাকা যাবে না। সুইসাইড আচ্ছা, গলায় দড়ি দিছে ফ্যানের সাথে। আচ্ছা, ওকে। তো আমি এটা শোনার পরে তারপরে আমি ভাবলাম যে না, এখানে থাকা যাবে না। তো আমি তাড়াতাড়ি আমার যে বেডিং পত্র ছিল ওগুলো নিয়ে আগে বাসা গেলাম, তারপর এসে আগে রুম চেঞ্জ করছি। তারপর থেকে অবশ্য সেরকম আর কোনো সমস্যা হয়নি আমার। ওকে, এটাই হলো আমার। তো এটা হচ্ছে আপনার শেষ ঘটনা ছিল। তো জাহাঙ্গীরনগর থেকে অনেক দূর থেকে আমাদের সাথে এসে যোগ দিয়েছেন, এবং অনেক লম্বা লম্বা এবং অনেক ইন্টারেস্টিং 4টা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক 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 থ্যাঙ্কস। এবং আশা করছি যে পরবর্তীতেও যদি নতুন কোনো ঘটনা আপনার গ্রামে গিয়ে শোনেন বা কারো কাছ থেকে জানেন, তারা ডেফিনেটলি আমাদেরকে ইমেল করে জানাবেন এবং আবারও আমাদের স্টুডিওতে আসবেন, রাইট? অবশ্যই। ওকে, হাতে আরো বেশ কিছু SMS রয়েছে। মিম লিখেছেন ফ্রম ঢাকা থেকে, ভাইয়া আজকে ভূত FM ভালো লাগছে এবং ভয় লাগছে। ওকে, থ্যাংক ইউ। সাদিয়া লিখেছেন, ভাইয়া আমি এখন আমার রুমমেটদের নিয়ে
FM। আচ্ছা, তিনি হচ্ছে শুনছেন এবং তিনি হল থেকে শুনছেন, তারা সবাই হলে রয়েছেন। শামীম আছেন, তিনি বলছেন যে আপনাকে অনেক ধন্যবাদ ভূত FM, আমার খুব ভালো লাগে। ইউ আর মোস্ট ওয়েলকাম। মাসুম বাংলাদেশ, আচ্ছা তিনি ইউনিভার্সিটি থেকে লিখেছেন, একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তিনি, সেই ডেসিগনেশনটা তিনি ইউজ করেছেন এবং তিনি বলছেন আমি নিয়মিত ভূত FM শুনছি এবং তার গ্রামের বাড়িতে এবং তার নিজেরও অনেক ঘটনা আছে, বাট কিভাবে শেয়ার করব। আমি আবারও বলছি, ঘটনা শেয়ার করার নিয়মটাই হচ্ছে ইমেইল করতে হবে, আপনাকে লিখে ফেলতে হবে ভূত FM BHOOTFM@radiofurti.fm। এখানে আপনি ইমেল পাঠাতে পারেন, অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং একটা ফোন নাম্বার সহ, যেই ফোন নাম্বারটাতে আপনাকে সবসময় পাওয়া যাবে। মাই নেম ইজ ইকবাল, ঢাকা থেকে SMS করেছেন এবং তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন। ওয়েলকাম টু মাই শো। অর্চি লিখেছেন ভাইয়া আমি তোমাদের নতুন লিসনার। আর নিহাল লিখেছেন যে লক্ষ্মীবাজার থেকে যে দিস ইজ মাই ফার্স্ট SMS, আই লাভ ভূত FM এন্ড উই লাভ ইউ টু। আর রিমন লিখেছেন, রিমন নানা ঢাকা কলেজ থেকে লিখেছেন ভাইয়া আমি এবং আমার ভাগিনা দুজন মিলে ভূত FM শুনছি, থ্যাংক ইউ আমাদের সঙ্গে এত রাত পর্যন্ত থাকার জন্য। সৌরভ লিখেছেন ফ্রম যশোর, দাদা আমি বারবার SMS পাঠাচ্ছি কিন্তু পড়া হচ্ছে না। আচ্ছা, আমি এবার আপনার SMS পড়ে ফেলেছি। এছাড়াও যারা SMS পাঠাতে চান তারা SMS পাঠান, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি আবারও সিবাদের কাছে যাব, হাতের সময় একদম কম, ছোট্ট করে কি ঘটনাটা বলা যাবে? হ্যাঁ, প্রীতমের একটা ঘটনা আছে। আচ্ছা, ছোট্ট করে তাহলে একদম। হ্যাঁ, আচ্ছা, আমি আমার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো এটা হচ্ছে গত বছর শীতের আগে এটা ঘটেছিল মুন্সিগঞ্জে। আসলে আমার এক চাচা আছেন যিনি সরকারি চাকরি করেন। আচ্ছা, তো সরকারি চাকরি করার সুবাদে দেখা যায় বিভিন্ন জেলায় বিভিন্ন সময় ট্রান্সফার হয়ে যান। তো এরকমই একবার তিনি ট্রান্সফার হয়ে মুন্সিগঞ্জ যান। তো মুন্সিগঞ্জ যাওয়ার পর একটা পুরনো বাড়ি তারা কিনেন। আচ্ছা, তো এক পর্যায়ে চাচার বড় ছেলে অর্থাৎ বড় চাচাতো ভাই যে তার বিয়ের কথাবার্তা চলে, বিয়ে হবে। তো সবকিছু ঠিকঠাক হওয়ার পর আমাদেরকে ইনভাইট করা হয়। তো এরকম অনেক রিলেটিভরা ওখানে যায়, আমরাও যাই। সেদিন বিয়ের 3-4 দিন আগে আমরা যাই। তো তখন কোনো সমস্যা ছিল না, মেনলি যেদিন বিয়ে হয় বিয়ের দিন সবকিছু বিয়ে সব শেষ হওয়ার পরে রাত্রেবেলা মানে শুতে যাবে, কে কোথায় ঘুমাবে। তখন দেখা যায় যে বৃদ্ধদেরকে বড় ঘরটাতে শুতে দেওয়া হয়, তারপর মহিলাদেরকে ব্যবস্থা করা হয়। তারপরে দেখা যায় সবার শোয়ার ব্যবস্থা হয়েছে, কিন্তু আমার এই যে যারা ছিল, আমরা 3-4 জন ছিলাম, আমাদের কে কোথায় শুবে এটা কোনো ডিসিশন হচ্ছিল না। পরে আমাদের বয়স্কদের মুরব্বীদের যে ঘরে বড় ঘরে দেওয়া হয় ওই ঘরে নিচে ফ্লোরিং করে আমাদের দেওয়া হয়, কিন্তু আমরা শুতে রাজি ছিলাম না, কারণ আমরা চিন্তা করছিলাম রিপিট হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি বলতে হবে, শেষ করে ফেলতে হবে। ওকে, আমরা আসলে একটু মজা করার জন্য, ফাইজলামি করার জন্য মানে অন্য ঘরে থাকবো এরকম ভাবছিলাম। তো আমরা চাচিকে বলি, তো চাচি বলেন আচ্ছা ঠিক আছে দেখি ব্যবস্থা করা যায়। তো অন্য একটা ঘরে তিনি আমাদেরকে ব্যবস্থা করে দেন শোয়ার জন্য। তো ঘরের বিবরণটা হচ্ছে এরকম কিছুটা যে ঘরের এক পাশে ছিল গোলা যেখানে ধান টান রাখা হয়, আর কৃষি কাজের যন্ত্রপাতি ছিল, আর কিছু ছিল না, ফ্লোরিং করে দেওয়া হয়। তো আমরা রাতে ওখানে 3 জন ছিলাম, 3 জন রাতে অনেক মজা টজা করি, গল্প টল্প করি। তো একসময় কখন আমরা ঘুমিয়ে পড়ি আমাদের ঠিক খেয়াল ছিল না। তো এক পর্যায়ে আমি মানে রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে জেগে উঠি, আমি মানে শব্দ পাই যে দরজা কেউ নক করছে। তো আমি কে বলে ডাক দেওয়ার পরে শব্দ বন্ধ হয়ে যায়। তার কিছুক্ষণ পরে মনে হচ্ছিল যে দরজা কেউ জোরে থাবা দিচ্ছিল, এরকম শব্দ, অনেক জোরে শব্দগুলো হচ্ছিল। আচ্ছা, তো আমি দ্বিতীয়বার যখন শব্দ হয় তখন আমি উঠে বসি। তখন আমার পাশে চাচাতো ভাই বলে যে হাত টেনে ধরে বলে যে কিছু না বলতে। আচ্ছা, তারপর আমি ডাক দিই যে কে এত রাতে এরকম সাউন্ড করছে। তো তারপরেই দেখা যায় যে মানে বিভিন্ন ধরনের সাউন্ড শুরু হয়। মনে হয় যে টিনের ঘর ছিল, তো হচ্ছে লোহার দিয়ে যদি টিনে জোরে বাড়ি দেওয়া হয় যেরকম সাউন্ড হয় ওরকম। আচ্ছা, আর মনে হচ্ছিল টিনের চালের উপরে অনেক বড় বড় পাথর বা অনেক ভারী বস্তু কিছু যদি পড়ে অনেক উঁচু থেকে যেরকম অনেক বিকট আওয়াজ হয় এরকম বিকট আওয়াজ হচ্ছিল। আর এরকম মনে হচ্ছিল যে বড় গাছের ডাল যদি চালের উপরে পড়লে যেরকম ঝড়ের সময় যেরকম হয় ওরকম ধরনের সাউন্ড হচ্ছিল। মোটামুটি সারা রাত এরকম ডিস্টার্ব করে, আমরা কোনোভাবেই ঘুমোতে পারি না রাত্রে। তো ওইভাবে সারা রাত পার হয়, অনেক ভয়ের মধ্যে কাটি আমরা সারা রাত। তারপর ভোরের দিকে মানে ফজরের কিছু আগে সাউন্ড গুলো কমে যায়, আর ফজরের পরপর আমরা বের হই। আমরা সারা তখন ঘুমাতে পারিনি, ফজরের পরপর বের হই। বের হওয়ার পরে কিছুক্ষণ পরে আমি চাচিকে দেখতে পাই। তো চাচিকে আমি জিজ্ঞাসা করি যে চাচি যে
আমরা যে ঘরটাতে ছিলাম কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা। তো জিজ্ঞাসা করার পরে মানে আমি যতটুকু ভয় পাই তার চেয়ে বেশি ভয় যেন আমার চাচি পায়। আর চাচির চোখে মুখে ভয় বেশি ওঠে এবং তিনি বলেন যে এই জিনিসটা আবার হয়েছে। তিনি আমাকে মানে কোশ্চেন করেন আরো। তো আমি বলি আবার হয়েছে মানে মানে এর আগে কি হয়েছিল হয়েছিল নাকি এবং কি হয়েছিল। হ্যাঁ, তিনি আমাকে ফার্স্টে বলতে চাইনি, পরে অনেক রিকোয়েস্ট করার পর তিনি আমাকে বলেন যেটা যে তারা এই বাড়িটা কেনার আগে এই বাড়িতে এক বৃদ্ধ মহিলা ছিল। তো বৃদ্ধ মহিলা 3 ছেলে ছিল, আর বৃদ্ধ মহিলার সাথে জিন টিন ছিল, এরকম কিছু একটা ছিল। তো বৃদ্ধ মহিলা যখন মারা যাওয়ার সময় মারা যাওয়ার পরে বৃদ্ধার 3 ছেলের মধ্যে বড় ছেলে ডিসিশন নেয় যে ওই ঘরটা ভেঙে বড় করবে, আর ওই ঘরটার উপরে একটা গাছ ছিল, গাছটাও কাটবে। তো ওই বড় ছেলের স্ত্রী যে তিনি স্বপ্নে দেখেন যে গাছটা কাটতে আর ঘরটা ভাঙতে নিষেধ করা হয়। আচ্ছা। তিনি বলেন তারপর কাজ হয়নি, গাছ কাটে এবং ঘর ভাঙে। আর মজার বিষয় হচ্ছে একটা গাছ কাটতে 2-3-4 ঘন্টার বেশি সময় লাগে না, কিন্তু গাছটা কাটতে নাকি প্রায় মানে সকাল থেকে শুরু করছে সন্ধ্যা পর্যন্ত লাগে গাছটা কাটতে, এত সময় লাগে। ঘরটা ভাঙা হয়, কিন্তু পরবর্তী ঘরে আর কেউই থাকতে পারেনি। ওই গাছ কাটা এবং ঘর ভাঙার পর থেকে ঘরে আজ পর্যন্ত কেউই থাকতে পারে না, এবং আমরা ওইখানে থাকার পর আমরা এই জিনিসগুলা আপনারা এক্সপেরিয়েন্স করেছেন এবং ফেস করেছেন, আমি বুঝতে পারছি। সো এই ছিল ঘটনা, রাইট? জি। এবং তারপরে আপনার তো আর এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি? না, তারপরে আসলে ওই ঘরে আর থাকা হয়নি, ওই ঘরে আর থাকা হয় নাই। ওকে, সো